আপনার সেজো ভাই আমারে খারাপ নজরে দেখে। একা পাইলেই এই সেই সুতোয় গায়ে হাত দেওয়ানোর চেষ্টা করে। ডোক গিলতে গিলতে কাঁপা কাঁপা কণ্ঠে কথাটা বলল ঝুমুর। ঝুমুরের কথা শেষ হতেই কষে একটা সর বসিয়ে দিল রাজীব। কি বললি? আমার ভাইয়ের নামে আমার কাছে বদনাম করিস? বিয়ের 15 দিন যাইতে না যাইতে আমাকে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধাই দিবা চাস? কথাগুলো বলতে বলতে ঝুমুরের চুলোর মুঠোয় ধরে তাকে খাটের উপর সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাজীব। তারপর আলনা থেকে চেক শার্টটা কাঁধে নিয়ে হনহন করেই বেরিয়ে গেল। ফাঁকা দেখার দিন ঝুমুরের বাবার বাড়িতে যখন তার শ্বশুরবাড়ির লোকজন গেল, তখন সবার সাথে আরিফও গেল। সেদিনই আরিফের আচরণ কেমন যেন বাজে ইঙ্গিত পেল ঝুমুর। ঝুমুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে দেখতে বেশ সুদর্শনা। সেদিন আরিফ বারবার ভাবি ভাবি বলে কাছে গেছিল। ঝুমুরের কাঁধে হাত দিয়ে এক প্রকার জড়িয়ে ছবি তুলেছিল। ঝুমুরের অস্বস্তি হওয়া সত্ত্বেও কিছু বলার সাহস পেল না। তবে পুরুষের স্পর্শগুলো মেয়েরা খুব নিখুঁতভাবে উপলব্ধি করতে পারে। স্রষ্টা মেয়েদেরকে এই অদ্ভুত ক্ষমতা প্রদান করেছেন। আরিফ রাজীবের সেজ ভাই, বর্তমানে ঝুমুরের দেবর। রাজীবরা 4 বোন 1 ভাই। সবার বড় মাকসুদ মেজ রাজীব, সেজ আরিফ, আর সবার ছোট রায়হান। একমাত্র বোন মুনিয়া রায়হানের বড় আর আরিফের ছোট। রাত 11টায় রাজীব বাড়ি ফিরল। ঝুমুর তার অপেক্ষায় না খেয়ে বসে থাকে আছে ঠিকই, তবে অভিমান করে আছে। কিন্তু অভিমানের বাসা যে সকলে বোঝে না। আর নারী জাতির অভিমান তো হাস্যকর, এটা নেকামো। রাজীব বাড়ি গলায় বলল, শাড়ি খুলো। ঝুমুর আর কোনো কথা বলল না। প্লেটে ভাত বেড়ে উপরে কই মাছের ঝোলটা দিল। নিজের জন্য 1 প্লেট ভাত বাড়তে যাচ্ছিল। রাজীব হেসকা টানে বলল, তোরে শাড়ি খুলতে কইছি না? ঝুমুর এখনও চুপ। তার ভেতরটা ফেটে যাচ্ছে, চোখ দুটো জ্বালা করছে। তবুও মেয়েদের কান্না লুকাতে হয়। রাজীব ঝুমুরের করুণ দৃষ্টি অগ্রাহ্য করল না। তার এখন এসব দেখার সময় নেই। ঝুমুরকে টেনে খাটে ফেলল। সাহিত্যিকরা বলে মিলনে স্বর্গীয় সুখানুভূতি মিলে। ঝুমুরের কাছে মিলনের অনুভূতি নরকীয় মনে হয়। নিজেকে পতিতার মতো লাগে। পতিতারা দেহর বদলে টাকা কামায়, আর ঝুমুর দেহর বদলে পায় 2 বেলা অন্ন। মাছের ঝোল ঝুমুরের খুবই প্রিয়। দেখলেই খিদে বেড়ে যায় দ্বিগুণ। অথচ রাজীবের চাহিদা মেটাতে আজ রাতটা তার উপোস পেটেই থাকতে হলো। লোকে বলে স্বামীর ঘরে বউ কীভাবে পতিতা হয়। আচ্ছা, যেই মিলনে প্রেম থাকে না, ভালোবাসার স্পর্শ থাকে না, সেটা তো পতিতাদের সাথে খদ্দরের মিলনের মতোই, তাই নয় কি? গভীর রাত। রাজীব অন্যদিনে মুখ ঘুরিয়ে পড়েছে সে অনেকক্ষণ। অন্ধকার বাতি নেভানো ঘর। ঝুমুর পশ্চিমে জানালাটা করে বাহিরে তাকায়। তাদের ঘরের পাশে একটা ছোট খাল। ঝুমুর নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মস্তিষ্ক হিসাব মিলাচ্ছে। ঝুমুরের খুব ইচ্ছে ছিল তার যে স্বামী হবে তাকে সিনেমার নায়িকাদের মতো তুমি তুমি করে কথা বলবে। কিন্তু শ্বশুর ঘরে পা রাখতে দাদি শাশুড়ির করা আদেশ, তার নাতিকে যেন কোনোদিন অসম্মান করে কথা না বলে, বেহায়া মেয়েদের মতো যেন তুই তোকারি না করে, স্বামীর সাথে উচ্চস্বরে কথা না বলে। স্বামীর সংসারে স্বামীর রাগ হলে মারবে, কাটবে, আবার বুকে টেনে নিবে। স্বামীর খাওয়ার আগে যেন বউ না খায়। আরও হাজারটা উপদেশ বাণী শুনিয়েছিলেন রাজীবের দাদি পেয়ারা বেগম। ঝুমুর চুপচাপ সব শুনে গেল, আর হ্যাঁ সূচক মাথা নাড়ল। সকালে এক হাতে রুটি বেলা, আরেক হাতে খুন্তি দিয়ে তাওয়ায় রুটি উল্টাচ্ছিল ঝুমুর। 2 চুলোর এক পাশে তেলের কড়াইয়ে আলু ভাজিয়ে, আরেক পাশে রুটির তাওয়া। এদিকে আবার একটু পরপর চুলে লাকড়ি ঠেলে দিতে হয়, না হলে আগুন নিবু নিবু করে। কিন্তু ঝুমুরের অনেক তাগাদা, আগুন নিভলে তার রুটি আর ভাজি হতে দেরি হয়ে যাবে। সকাল 8টায় বাড়ির পুরুষরা সবাই নাস্তা সেরে বাজারের মুদি দোকানটায় চলে যায়। নিজেদের দোকান 4 ভাই মিলে চালিয়ে নেয়। বাড়তি কর্মচারী রেখে বেতন দেওয়ার মানেই হয় না। ঝুমুর তার শাশুড়ি সালমা খাতুনকে ডেকে বলে, আম্মা বাজি হয়ে গেছে, রুটিও কয়েকটা হয়েছে, সবাইরে নাস্তাটা দিয়ে দেন আম্মা। তুমি যাইয়া দিয়ে দাও, আমি সুপারি কাটতেছি। পান দিতে দেরি হইলে তোমার দাদি শাশুড়ির অকথা কুকথা শুনতে হবে। ঝুমুর কিছু না বলে তাওয়ায় রুটিটা নামিয়ে উঠে দাঁড়ায়। সবার জন্য প্লেটে রুটি আর বাটিতে আলু ভাজি নিয়ে যার যার ঘরে গেল। সবশেষে আরিফের ঘরের সামনে দাঁড়িয়ে ঝুমুরের অস্বস্তি হয়। আরিফ তাকে সামনে ফেলে গায়ে হাত দিতে চায়। ঝুমুর ভাবলো টেবিলের উপর প্লেট বাটি রেখে সে বেরিয়ে আসবে। ভিতরে গিয়ে দেখে আরিফ ঘুমাচ্ছে। ঝুমুর ঘরে ঢুকে টেবিলের উপর নাস্তা রেখে যেই না বেরিয়ে আসতে গেল, অমনি আরিফ উঠে পিছন থেকে এক হাতে ঝুমুরের কোমর জড়িয়ে অন্য হাতে ঠিক তার ব্লাউজের উপর হাত দিল। ঝুমুর চিৎকার করতে গিয়েও পারল না। বদনাম যে তারই হবে। দস্তাদস্তি করেও ঝুমুর নিজেকে ছাড়াতে না পেরে এক পর্যায়ে আরিফের হাতে জোরসে একটা কামড় দিয়ে দেয়। আরিফ একটু কুকিয়ে উঠে ছেড়ে দিল। ঝুমুর দৌড়ে চলে গেল রান্নাঘরে। এতক্ষণ কি হলো তার সাথে? সে কি করবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। শাশুড়ি আম্মাকে কি বলবে একবার? 11টার দিকে ঝুমুর দোটানা মন নিয়ে মুখ বার করে শাশুড়ি সালমা খাতুনের ঘরে গেল। বাড়ির পুরুষরা সবাই সকালেই দোকানে চলে গেছে।
মুনিয়া ফোনে কথা বলছে তার হাজব্যান্ডের সাথে, আর পেয়ারা বেগম মানে দাদি শাশুড়ি উঠানে বসে পাশের বাড়ির এক বাচ্চাকে ঝাড়ফুঁক করছেন। বাচ্চাটার নাকি বাতাস লেগেছে। জুমো শাশুড়ির ঘরে ঢুকতে সালমা খাতুন বললেন, কি মেজো বউ, কিছু কইবা? যে মানে আম্মা, কি বাপের বাড়ি যাইবা? না আম্মা। তাহলে কি? জুমুর কাসুমাসু করেই বলল, সেজো বাইরে নিষেধ করেন, আমার লগে যেন আর কথা না কয়। মানে? সেজো ভাই আমার লগে খারাপ আচরণ করে, গায়ে হাত দিবা চাই। কি কইলা তুমি? দেবর যদি তার বাবির লগে মস্কারা করতে না পারে তাহলে কার লগে করব? আমার পোলায় তোমারে ভাবি ভাবি কইরা জান দেয়, আর তুমি তার বদনাম বাইর করো। এসব মিশা কথা কইয়া তুমি ভাই ভাইয়ের মধ্যে শত্রু বান্ধাই দিবা চাও? না আম্মা, আমি মিশা কথা কই নাই। আরিফ ভাই গা ঘেঁষে ঘেঁষেই দাঁড়ায়। আমার মন্দ লাগে। আবার বেদ্যপের মতো কথা কও। এমনি এমনি আমার রাজীবে তোমারে মারে না, আর গাইলও দেয় না। নোয়া বউ কেমনে এত মুখের উপর কথা কয়? তোমার মতো বেহায়া বেদ্যপ মাই আমার জীবনে আরেকটা দেখি নাই। রাজীব মনিয়া ওরা আগেই কইছিল, রূপ দেখে বউ আনলে একদিন পস্তাইতে হইব। কথায় আছে না, জাতের মাইয়া কালাও ভালো। আমিও মানা করছিলাম, রং রঙের মাইয়ারে পোলার বউ করুম না। আমার বুড়া যে কি দেখে পাগল হইছিল, এই মাইয়া ছাড়া কাউরেই পোলার বউ বানাইব না। আজ বাড়ি আসুক বুড়িয়া, সব কমুতো। শিক্ষিত মাইয়া করে আনছে। ঝুমুর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সালমা খাতুন এখনো বকবক করেই যাচ্ছে। আজ সারাদিন এই বকবকানি থামবে না। ওর বিয়ে হয়েছে আজ 22 দিন। এই কয়েকদিনে ঝুমুর বেশ চিনেছে এই পরিবারের সবাইকে। এখানে বড় বাসুর, বড় যা, শ্বশুর ছাড়া বাকি সবাই তাকে অপছন্দ করে। দাদি শাশুড়ি ভালো খারাপ কোনোটাতেই নেই, তবে কোনো কাজে ভুল করলে কথা শোনাতে ছাড়ে না। আর মুনিয়া তো দুনিয়ার সবচেয়ে ঘৃণিত প্রাণী হিসেবে ঝুমুরকেই মনে করে, উঠতে বসতে কথা শোনায়। মুনিয়ার বিয়ে হয়েছে 2 বছর আগে, অথচ শ্বশুরবাড়িতে যায় না। বিয়ের পর মাসখানেক শ্বশুরবাড়িতে থাকার পর শাশুড়ির সাথে ঝগড়া লেগে যায়। তারপর থেকে বাচ্চা নিয়ে বাবার বাড়ি পড়ে আছে। ঝুমুর বালিশটা বুকে জড়িয়ে বসে বসে কাঁদছে। আর মাঝে মাঝে পুরনো দিনগুলোকে স্মরণ করে নিজেকেই বিদ্রূপ করে হাসছে। তার বান্ধবী সুমাইয়ার মতো সেও চেয়েছিল বিয়ের পর তার শাশুড়িকে মা বলে ডাকবে। কিন্তু বিয়ের দিন এ বাড়িতে আসার পরে তার ফুফু শাশুড়ি বলে দিয়েছেন, শাশুড়িকে আম্মা বলে ডাকতে হবে। যেসব মেয়েরা শাশুড়িকে মা বলে ডাকে, পরে তারাই শাশুড়ির বুকে ছুরি মারে। আর বউদের মুখে মেয়ে মেয়ে শুনতে ঘেন্না লাগে। তাই ঝুমুরের ইচ্ছে থাকা সত্ত্বেও শাশুড়িকে আর মা বলে ডাকা হলো না। এখন খুব ইচ্ছে করছে নিজের মায়ের সাথে 2 মিনিট কথা বলতে, কিন্তু তার কাছে যে মোবাইল নেই। বিয়ের পর রাজীব তাকে মোবাইল কিনে দেয়নি। হঠাৎই কারো পায়ের শব্দ শুনে ঝুমুর তৎক্ষণাৎ শাড়ির আঁচলে চোখ মুছে নিল। তাকিয়ে দেখে বড় ভাবি মাইমুনা এসেছে। এই পরিবারে আসার পর থেকে একজন ব্যক্তি সবচেয়ে বেশি ঝুমুরের দুঃখটা উপলব্ধি করে। মাইমুনা বলল, কিরে ঝুমুর, কি হয়েছে তোর? মুখ ভার করে রাখছস কেন? না ভাবি, কিছু হয়নি। মার কথা মনে পড়তেছে? আজ সকাল থেকে মার লগে একবারও কথা হয় নাই। ধর, আমার মোবাইল থেকে খালাম্মারে ফোন করে কথা ক। 10 টাকার মতো ব্যালেন্স আছে, 6-7 মিনিট কথা কইতে পারবি। মিস কল দিলেই হইব। মায় তোমার নাম্বার চিনে। ব্যাক করব। এত কথা কস কেন? ডাইরেক্ট কল দিয়েই কথা ক। জুমুর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল। এখন একটু স্বস্তি লাগছে। কথা শেষে মাইমুনা বলল, জানোস, আরিফ আমারে দেখতে পারে না কেন? কেন ভাবি? তোর আর আমার কপাল একই রকম রে। বিয়ের পরে আরিফে আমার লগেও অসভ্যতামি করতে চাইতো। আমারে আমিও নালিশ দিছিলাম। আমায় নিজের বেদ্য পোলারে শাসন না করে আমারে গালাগালি করছিল। পরে আমি তোর বাইরেও কইলাম। তোর ভাই সব শুইনা আমারে আর কিছুই কইল না। তোর আব্বারে গিয়ে সব কইছে। পরদিন আব্বাই আরিফরে খুব বকছিল। মায়েরও দিবা চাইছে। তোই আমার লাইগা আর মারতে পারে নাই। এরপর আব্বাই আমারে চুপচাপে কইল, বড় বউ, আমি তোমার কাছে মাপ চাই। আমি একটা বেয়াদব জন্ম দিয়ে ভুল করে ফেলছি। তুমি আমার মাইয়ার মতো। আমি কোনোদিন মনিয়া তোমারে আলাদা করে দেখি নাই। আল্লাহ দোহাই লাগে, তোমার বাপের বাড়ির কাউরে কইও না এগুলা। আরিফ যদি আবার তোমার লগে এই আচরণ করতে চায় তাহলে প্রথমে তুমি ওরে জুতা দিয়ে পিটাইবা, তারপর আমারে কইবা। আমি কুত্তার বাচ্চারা উচিত শিক্ষা দিয়া ছাড়ো। তারপর কি হলো ভাবি? এই জন্যই কি সে জবাই তোমারে দেখতে পারে না? ঘটনা এখানে শেষ হয় নাই। তুই তো এই কয়েকদিনে বুঝছস। এরা অনেক সময় শহরে যায় দোকানের মাল কেনার লাইগা। একদিন তোর ভাই শহরে গেছিল। রাইতে বাড়িতে আসতে পারি নাই। এই রাইতে আমি পোলারে লইয়া একলা ঘুমাইছি। আমাগো তো রুমের আলাদা দরজা নাই, পর্দা টাঙাইয়াই রাখি। আমার তো ছোট বাচ্চা আছে, তাই রাইতে শোনোর সময় লোহার টর্চ লাইটটা শীতানের পাশে রাখছিলাম। আন্দাজে রাত তখন 2:30-3টা বাজে। হঠাৎ আরিফ একটা বাতিওয়ালা গ্যাস লাইটের বাতি জ্বালাই আমার ঘরে আইলো। আইয়া আমার গায়ে হাত দেওয়ানোর লগে লগে আমার ঘুম ভেঙে গেছে। কয় আমার মুখ চেপে ধরছে, যেন আওয়াজ করতে না পারি। আমি দিশ না পাইয়া শীতানের পাশ থেকে লোহার লাইট দিয়ে তার মাথা বরাবর বাড়ি দিলাম। এমন জোরে বাড়ি লাগছে যে ওর মাথা ফাইটা রক্ত বাইর হয়ে গেছে। ইস,
তারপর আম্মা তোমারে বকে নাই? মাইমুনা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোর ওই আম্মাই তো আমারে মারতেও গেছিল। এই তো আজীবন পোলার পক্ষেই ছিল। তো এগুলো নিয়ে মেলা সালিশ দরবার হইছে। আরিফে সালিশে কইছে হে নাকি বাতিজারে দেখতে আমার ঘরে গেছিল। আমি তারে দেখতে পারি না বইলে ইচ্ছে করে বাড়ি মারছি। আচ্ছা ভাবি, তুমি হঠাৎ আরিফ ভাইয়ের ব্যাপারে কথা তুললা কেন? আম্মা চিল্লাচিল্লি শুনে বুঝছিলাম আরিফ তোর লগে অসভ্যতামি করছে। উনি যতই নিজের পোলার পীর আউলিয়া কোক না কেন, আমি তো জানি ওই পোলা কেমন। তোরে আমি আরো আগেই এগুলো কইতাম। পরে ভাবলাম তুই তো শিক্ষিত মাইয়া, তোর লগে এসব করার সে সাহস পাইব না। আজ বুঝলাম লুচ্চারা আসলে কোনোদিন ভালো হয় না। শুন বোন, যদি সতী সাবৃত্তি ওই এই সংসারে থাকতে চাস, তাহলে আমার মতো ডাকাত হইতে হইব। কে বাসুর আর কে দেবর ওইগুলো চিন্তা করিস না। ইজ্জতের উপর যে হাত দিতে চাইব তারাই কোপাবি, বুঝলি? শক্তের বক্ত নরমের চাম। মাইমুনের কথা শুনে জুমুর পিক করে হেসে দিল। তাকে নাকি ডাকাত হতে হবে। রাত ৯টার দিকে বাড়ির সবাই চলে এসেছে। আজ আর রাজীবের জন্য আলাদা করে খাবার নিয়ে যেতে হয়নি করে। মাইমুনা পাটি পেতে দিয়েছে আর সবাই বসে পড়েছে রাতের খাবারের জন্য। সালমা খাতুন প্লেটে প্লেটে ভাত তরকারি দিয়ে দিচ্ছে। দুই বউ থাকা সত্ত্বেও উনি নিজেই প্রতিদিন খাবার তদারকির কাজটা করেন। সবাই খাচ্ছে, শুধু সালমা খাতুন মুখ কালো করে বসে আছেন। জুমুরের শ্বশুর মনোয়ার হোসেন বললেন, কি হয়েছে মাকসুদের মা? তোমার লাইগা ভাত বাড়ো নাই কেন? ভাত কি আজকে কম নাকি? আমি খামো না। যতক্ষণ মেজ বউয়ের বিচার না করবেন ততক্ষণ আমি খামো না। মনোয়ার হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, কি করেছে মেজ বউ? আনছেন তো শিক্ষিত মাইয়া, রূপবান মাইয়া। এতবার কইছি এসব শিক্ষিত রূপসী মাইয়ারা ব্যর্থ হয়। এরা কাউরেই সম্মান দেয় না। রূপের দেমাকে একখান কাম পর্যন্ত করে না। আনছেন তো ফকিন্নির বেটি। পোলা বিয়ে করাইয়া কি পেয়েছি? মাকসুদের মা, তোমার না একদিন কইছি বউগুলোকে এমন করে কথা কইবা না। বউগো বাপের বাড়ির জিনিসে যে লোভ দেয় হেই তো ফকিন্নির চাইতেও খারাপ। আমরা কি অভাবে আছি নাকি যে বউগো বাপের বাড়ির জিনিসের দিকে তাকাই থাকবো? এমনি হারা জীবনে গাদাই থাকবেন আপনি। যেটা সিজনে সিজনে দেওয়ার নিয়ম হেইটা দিতে গরিব আর বড় লোকের কথা কন কেন? আজারা পেশাল বাদ দিয়ে দরকারি কিছু থাকলে কন। হ, আমি তো আজাইরা কথাই কই। আর আমনের বইরা তো ভালা। মেজ বইয়ের আমনের সেজ পোলার নামে মানুষের কাছে যে বদনাম করে, আর এফে নাকি তারা মায়ের দইর করে, গালাগালি করে, তারা নাকি আমরা সকলে মিলেই জ্বালাই পড়াই। ঠিক মতো নাকি খাওন দেই না, কামের বেডির লাহান রাখি। এগুলো বিচার কেডাই করব? জমু শাশুড়ির কথা শুনে যেন থ হয়ে গেল। হায় আল্লাহ, ও কি বললো আর শাশুড়ি এসব কি বলছে? এসব কোনো কথাই তো বলেনি সে। জুমুর লজ্জায় ভাতের প্লেটের দিকে তাকিয়ে আছে। যে শ্বশুর তাকে এত ভালোবাসলো, তিনি আজ কি ভাবছেন তাকে নিয়ে? কিছুক্ষণ নীরবতার পর মনোয়ার হোসেন বললেন, মেজ বউ, আব্বা বিশ্বাস করেন আমি এগুলা কই নাই। আমি জানি বৌমা, তোমার শাশুড়ির আজীবনের খাসালত মিছা কথা কইয়া মানুষের লগে মানুষের জংরা বাঁধাইয়া দেওয়ানের। কি কইলেন আমনে? আমি মৃত্যুক? সালমা খাতুন আর মনোয়ার হোসেন এক প্রকার ঝগড়াই লেগে গেল। মনি আর আরিফও মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে ঝগড়াই লেগে গেল। এদিকে রাজীব উঠে জুতো হাতে তুলে জুমুরের গালে মাথায় পিঠে ইচ্ছে মতো মারতে লাগলো আর বিশ্রী ভাষায় কথা বলতে লাগলো। তোর জন্য আজ এই গ্যাঞ্জাম লাগছে। তোর মতো ফকিন্নির জিরে বিয়ে করে আজ এত অশান্তি। তোর কোনো মানুষের জন্ম দেয় নাই, শুয়োরে জন্ম দিছে। তোর বাপ ওই ওরে কই সাইয়া যেন তোরা লইয়া যায়। তোর মতো এ মেয়েরে নিয়ে আমি রাজীবের সংসার করুম না। জুমুরের শ্বশুর মনোয়ার হোসেন তার ওষুধের বক্সটা থেকে নাপা এক্সট্রার আধা খাওয়া এক পাতার ট্যাবলেট নিয়ে জুমুরের ঘরে গেল। ওষুধ ৬টাই খাওয়া শেষ, আর মাত্র ৪টা আছে। জুমুরের ঘরের সামনে দাঁড়িয়ে ছোট্ট একটা গলা খাকড়ি দিল। জুমুর শ্বশুরের আওয়াজ শুনে তাড়াতাড়ি গায়ের মাথায় ঘুমটা টেনে উঠে দাঁড়ালো। মনোয়ার হোসেন ঘরে ঢুকে দেখে রাজীব নেই। সম্ভবত জুমুরকে মারধর করে এখন সাইদ দোকানে বসে গাঁজাখোরদের সাথে আড্ডা জমিয়েছে। মনোয়ার হোসেন দৃঢ় কণ্ঠে বললেন, মেজ বউ, এইখান থেকে একটা ওষুধ খাইয়া তারপর ঘুমাইও। শরীরের ব্যথা কমব। জুমু শ্বশুরের কথা শুনে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। আমারে মাফ করে দিস মা। আমার সামনে জানোয়ারটা তোরা এইভাবে মারছে, আর আমি বাপ হইয়া পোলারে শাসন করতে পারি নাই। জুমু ডুকরে কেঁদে উঠে বলল, আপা, কান্দিস না মা। আমি তোরে বড় সাধ করে পোলার বউ বানাই আনছি। ভাবছিলাম তোর মতো বউ পাইলে অমানুষটা মানুষ হয়ে যাইব। বড় ভুল করে ফেলেছি রে। বলতে বলতে মনোয়ার হোসেন নিজেও কেঁদে দিলেন। তিনি আসলে খুবই অনুতপ্ত। তার চোখের সামনে রাজীব এভাবে মারল জুমুরকে। পরদিন সকালবেলা জুমুর তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল। শাশুড়ি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই। তবে মনোয়ার হোসেন ফজরের নামাজের পর প্রতিদিনই আলসেমি করে শুয়ে থাকেন কিছুক্ষণ। জুমুরকে দেখেই বললেন, কিছু কইবা মেজো বউ? জি আব্বা, মেলাদিন হইছে মাইরে দেখি না। বাড়িতে যাইতে খুব মন চাই।
আমাকে বাড়িতে যাইয়া কয়দিন থাইকে আহি। এখন যাইও না, কাল রাইতেই তো রাজীবের লগে গ্যাঞ্জাম হইছে। এখন গেলে মানসে কইব শ্বশুর বাড়িতে গ্যাঞ্জাম কইরা বাপের বাড়িতে আইয়া উঠছে, বদনাম হইব মানছে। আরো কয়েকদিন পরে যাও, এর মধ্যে তোমাকেও মিলমিশ হোক, তখন দুইজনে বেড়াতে যাইও। রাইতে ওষুধ খাইছো? যে খাইছি। এখন শরীরের কি অবস্থা? আগের চাইতে ব্যথা কমেছে আপা। এখন কিছু খাওয়ানোর পর আরেকটা ট্যাবলেট খাইয়ে নিও। আচ্ছা। রাজীব ছেলেটাকে ঠিক বুঝতে পারে না ঝুমুর। মাঝে মাঝে গভীর রাতে তার আচরণ দেখে মনে হয় রাজীব তাকে ভালোবাসে। আবার যখনই ঝুমুর কোনো ভুল করে ফেলে কিংবা রাজীবের মেজাজ খারাপ থাকে, তখনই সে পশুর মতো আচরণ করে। তবে ঝুমুরের সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই, যখন রাজীব তার মা বাবা জাত তুলে কথা বলে। হয়তো পৃথিবীর কোনো সন্তানই মা বাবার অপমান সহ্য করতে পারে না, তবুও ঝুমুর মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মেয়েদের বিয়ে তো একবারই হয়। যমু জানে রাজীব অশিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা শুধু প্রাইমারি পর্যন্ত। ফাইভে থাকাকালীনই সে আর স্কুলে যায়নি, তবে মুদি দোকানে থাকতে থাকতে হিসেবে পাকা। এসব কথা ঝুমুর বিয়ের পরেই জানতে পেরেছে। এদিকে ঝুমুর এইচএসসি পাশ করা মেয়ে। যখন ঘটকের সামনে মনোয়ার হোসেন ঝুমুরকে দেখতে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন রাজীব মেট্রিকে এক বিষয় ফেল করেছে, এরপর আর পড়ালেখা করেনি। কিন্তু তবুও ঝুমুরের বাবা আকবর আলী এ সম্বন্ধে রাজি হননি। তার একটা মাত্র মেয়ে, তাও রূপে গুণে শিক্ষায় কোনো দিকে তার কমতি নেই। তিনি কি করে একটা মেট্রিক ফেল করা ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিবেন? কিন্তু মনোয়ার হোসেন নাছোড়বান্দা, এ মেয়ে ছাড়া আর কাউকে সে পুত্রবধূ বানাবেন না। বারবার ফোন করতে লাগলেন আকবর আলীকে। পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আকবর আলীকে বোঝাতে লাগলো, আরে পোলাই মেট্রিক ফেল করছে তো কি হয়েছে, তোকে কি তাগো কি জায়গা সম্পদ টাকা পয়সার অভাব নাকি? শিক্ষিত হয়ে যদি পোলা বেকার হয়, তাহলে ওই পোলার কোনো মূল্য আছে নাকি? পোলাগুন নিজের দোকান, সরকারি বেতনের মতো টাকা কামায়, এমন পোলা হাতছাড়া করণ তো ঠিক হইব না। সবাই মিলে যখন আকবর আকবর আলীকে বুঝাতে লাগলো, তখনই তিনি জুমুরের মা সৈয়দা বেগমের সাথে পরামর্শ করলেন। সৈয়দা বেগম বললেন আল্লাহর নাম নিয়ে বিয়েতে নাইমা পড়েন। কত জায়গায় কত মাইয়া আবিয়েতে পড়ে রইছে, কেউ বিয়ের নামও লয় না। মাইয়াকে একবার বয়স বাইরে গেলে তখন আর কোনো সম্বন্ধ হয় না। তাছাড়া পোলাকে অর্থ সম্পদ আছে, রাজি হয়ে যান। সৈয়দা বেগমের কথা শুনে আকবর আলী আর না করলেন না। কিন্তু তিনি কি জানতেন সেদিন তিনি নিজ হাতে মেয়েকে নরকে ঠেলে দিয়েছেন? কয়েকদিন পর এক সন্ধ্যায় রাজীব সিএনজি করে জুমুরকে নিয়ে আসে তার বাবার বাড়িতে। জুমুর খুশিতে আত্মহারা হওয়ার বান করেছে মা বাবার সাথে, কিন্তু অভিনয়টা ঠিক মতো করে উঠতে পারে না। হাসতে গেলে গলা জড়িয়ে কান্না আসে যায়। সৈয়দা বেগম আজ করতে পারে, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে জিজ্ঞেস করতে পারে না। পরদিন সকালবেলা রাজীব নাস্তা করেই বেরিয়ে যায়। তাকে দোকানে যেতে হবে। রাজীব খুবই হিসাবি আর কর্মঠা একটা ছেলে। তার কাছে শ্বশুরবাড়ির জামাই আদরের চাইতে দুই পয়সা রোজগার করাটা বেশি জরুরি। ঝুমুর মনমরা হয়ে আলু কাটছে। সৈয়দা বেগম খেয়াল করলেন, মেয়েটার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে এত চঞ্চল হাসি খুশি মেয়েটা এভাবে চুপচাপ হয়ে গেল কেন? তিনি ঝুমুরের কাছে এসে বসলেন। ঝুমুর, তুই এত শুকাই গেছিস কেন? কি কমাও, আমার তো মনে হয় আমি আরো মোটা হয়ে গেছি। জামাই তোর লগে সুন্দর আচরণ করে তো? কেমন রে জামাই? ভালোই তো মনে হয়। এক মাসে আর কতটুকু বুঝুম বলো? তো শ্বশুর শাশুড়ি ননদ দেওরা কামকাজে দোষ ধরে, বকাঝকা করে? না মা, আমার শ্বশুরের কথা কি কইতাম, মুনিয়া চাইতেও বেশি আদর করে আমাকে। জানো মা, আমার শ্বশুরে প্রত্যেকদিন বিকেলে আমগরে দোকান থেকে নাস্তা এনে খাওয়ায়। 3 বেলা জিগাই কি খাইছি না খাইছি। এত ভালো শ্বশুর দুনিয়ার বুকে আর হয় না মা। আর তো শাশুড়ি ননদ ওরাও ভালো, তুই মনি একটু ঘ্যান ঘ্যান করে, কামে দোষ ধরে। হাসা করে কত, তুই সুখে আসসনি? মায়ের কথা শুনে ঝুমুরের চোখ ছলছল করে ওঠে। সে কান্না লুকাতে চেয়েও পারল না। মায়ের জবরদস্তিতে শেষে ঝুমুর বলতে বাধ্য হলো রাজীবের মারধরের কথা। মায়েরা কখনো মেয়েদের সামনে চোখে জল ফেলে না, কিন্তু সৈয়দা বেগম নিজেকে সামলাতে পারল না। একটা মাত্র মেয়ে তার, তাকে কিনা বিনা দোষে এত অত্যাচার করে। ঝুমুর সৈয়দা বেগমের হাত চেপে ধরে তাকে দোহাই দিল, এসব কথা যেন তার বাবাকে না বলে, তাহলে উনি সহ্য করতে পারবেন না। শ্বশুরবাড়িতে বিরবার দিন সকাল থেকে সৈয়দা বেগম মেয়েকে নানানভাবে বুঝালেন, মারে, মেয়েদের জীবনে একটাই বিয়ে হয়, ওই সংসারের লগে নিজেরে মানাইয়া লইস। যে যা বলার বলুক, ধৈর্য ধরে চুপ থাকিস, আল্লাহ একদিন ধৈর্যের ফল দিব। বিয়ের পর 2-4 বছর প্রত্যেক মাইয়ার লগে এগুলো একটু একটু হয়, পরে দেখবি সবাই ঠিক হয়ে যাইব। জামাই যেমনে কয় হেমনে চলিস। পুরুষ মানুষের মেজাজ একটু কড়াই থাকে, সারাদিন বেচা কিনা কইরা মাথা ঠিক থাকে না। আর শাশুড়ির মুখে মুখে সোফা করিস না, যাই কোক চুপ করে থাকবি।
ঝুমুর শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে তার সাথে আর ১০টা মেয়ের মতো টুকটাক ঝামেলা হয় না। তার উপর তো রীতিমতো অত্যাচার চলে। বিয়ের ১ মাসের মধ্যে যা করলো, ওরা বাকি জীবন কিভাবে কাটবে উপরওয়ালা ছাড়া আর কেউই জানে না। এক রাতে রাজীব ঝুমুরকে জন্মবিরতিকরণ পিল খেতে নিষেধ করলো। ঝুমুর জিজ্ঞেস করলো কেন? আমি শুনেছি এসব ট্যাবলেট খাইলে পরে নাকি আর বাচ্চা-কাচ্চা হয় না। তুই আর ওগুলো খাবি না। কিন্তু না খাইলে যদি কিছু হইয়া যায়? হইলে হইব। তোর সমস্যা কি? আমার বাচ্চা লাগবো। কি কন এগুলা? বিয়ে হইছে এখনো ২ মাসও হয় নাই। এত তাড়াতাড়ি বাচ্চা নিলে মানছি কি কইব? আমি মানছেরে আমার বাচ্চা লাগবো ব্যাস। ঝুমুর আর কোনো কথা বাড়ালো না। রাজীব তার হাত থেকে পিলের পাতাটা নিয়ে জানালা দিয়ে খালের পানিতে ছুঁড়ে ফেলল। সকালে ঝুমুর রাজীবের কাছে গিয়ে তার মোবাইলটা চাইল, মায়ের কাছে ফোন করতে। রাজীব ঝাঁঝালো কণ্ঠে তাকে বলল, তোর মাই কি কয় টাকা বইরা দিছে নাকি আমার মোবাইলে? গতকালই তো ফোন কইরা তোরে টাকা খাইছস আমার। আর মায়, তোর মায় ব্যাক করতে পারে না? আচ্ছা মিস কল দিমু। দেন, ধর কুত্তার বাচ্চা, ডাইরেক্টলি কল দে। জামাইয়ের মোবাইল তোর শাশুড়িরে মিস কল দিয়ে আমারে ছোট করতে চাস? তোর মায়েরে কইস তোর মোবাইল কিনে দিত। আর হুন, ২ মিনিটের বেশি কথা কইবি না। ঝুমু চুপচাপ মোবাইলটা নিয়ে উঠানোর একটা কোণে চলে আসে। মায়ের কাছে কুশলাদি জিজ্ঞেস করার পরই বলে, মা, তোমাকে জামাই আমারে বাড়িতে বড়ি খাইতে মানা করছে। কয় বড়ি খাওন লাগবো না। কয় কয় বড়ি খাইলে নাকি পরে বাচ্চা কাচ্চা হয় না। কথাটা মিছা না। অনেক জায়গায় এমন ঘটনা আছে। বড়ি খাইতে খাইতে পরে নাড়ি জ্বইলা যায়। তখন আর বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু মা, আমি এখন কি করতাম? ও দুদিনও তো আমার লগে ভালো আচরণ করে না। কথায় কথায় আমার গায়ে হাত তোলে, গালিগালাজ করে। ওরে এখনো ঠিক মতো আমি চিনতেই পারলাম না। আর এখনই বাচ্চা নিমো? হুন ঝুমুর, অনেক পুরুষ আছে যারা প্রথম প্রথম বউয়ের গায়ে হাত তোলে, ভালোবাসা বুঝে না। চ্যাংড়া পোলাপান অহনো সংসার কি জিনিস বুঝে না। কিন্তু একটা পোলা বা মাইয়া হইয়া গেলে তখন সবকিছু ঠিক হয়ে যাইব। পোলা মাইয়ের টানে বইয়ের উপর মায়া বইব দেখিস। আল্লাহর উপরে ভরসা রাখ। আল্লাহ যাই করেন মানুষের ভালো লাগেই করেন। এক ভোর রাতে ঝুমুর গোসলের উদ্দেশ্যে একা একা পুকুরে গেল। রাজীব ঘুমাচ্ছে তাই আর ডাকেনি তাকে। তাছাড়া রাজীব বিয়ের পর সপ্তাহখানেক ঝুমুরের সাথে পুকুরে এলেও পরে আর আসতো না। বরং তাকে ডাকলে সে বিরক্ত হতো। ঝুমুর তাড়াতাড়ি গায়ে মুখে সাবান মেখে ২-৩টা ডুব দিয়ে দিল। ফজরের আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে, সবাই উঠে পড়বে। আর মাইমুনা ভাবি তো আজানের সাথে সাথেই উঠে পড়ে। তার সাথে এই অবস্থায় দেখা হলে ভীষণ লজ্জাকর বিষয় হয়ে যাবে। কোনো রকমে কাপড়-চোপড় ধুয়ে ঝুমুর যেই না পুকুর ঘাট থেকে উঠতে গেল, অমনি দেখে আরিফ পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার মানে এতক্ষণ আফসা আলোতে আরিফ ঝুমুরের গোসল দেখছিল। কথাটা মনে হতে ঝুমুরের মেজাজ উচ্চ মাত্রায় চলে গেল। ঝুমুর দাঁতে দাঁতে কটমট করতে করতে আরিফকে ক্রস করে চলে যেতে চাইল। আরিফ তাকে আগলে দাঁড়িয়ে বলল, এত সুন্দর শরীর, শুধু দেখেই গেলাম, খাইতে পারলাম না। ঝুমুরের এমনিতে মেজাজ বিগড়েছিল, তার উপরে আরিফের এমন অশ্লীল কথা সে নিতে পারল না। বড়ভাবে মাইমুনার কথা যদি মনে পড়ে গেল, যদি সতীসাবৃত্তি হয়ে এই সংসারে থাকতে চাস, তাহলে ডাকাত হইতে হইব। কে দেবর আর কে বাসর ওটা চিন্তা করিস না। ইজ্জতের উপরে যে হাত দিতে চাইব তারই কোপাবি। কথাটা মনে হতে যেমন ঠাস করে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা সর মারল আরিফকে। আরিফ রাগে ফুসফুস করতে করতে বলল, তোরে তো আমি আজ হইলেও খামো, কাইল হইলেও খামো, খোদার কসম তোর তেজ ভাঙাইয়া চারমই আমি। যদি জানে পয়সা থাকতে চাস তাহলে জীবনেও আমার লগে বেদবি করিস না। আমি মাইয়া কিন্তু অত ভালো না। তোর মতো পোলারে বটি দিয়ে কোপাইতে আমি ২ বারও ভাববো না। বলে চুমুর হনহন করে চলে গেল। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আরিফের ব্যাপারে আর কারোর সাথে কোনো কথা বলবে না। নিজে নিজের হেফাজত করবে। আজকাল জুমুরকে প্রতিদিনই অপয়া অলক্ষী বউ কথাটা শুনতে হয়। মনোয়ার হোসেন আর মাইমুনা বাদে প্রায় প্রত্যেকেই তাকে এই অপবাদটা দেয়। সবার ভাষ্যমতো ঘরে বউ আসে সৌভাগ্য লইয়া, আর আমাকে বউ এসে একটা অলক্ষী। বৌজির ভাগ্যে সংসারে কত উন্নতি হয়, আর অলক্ষী বউ আইনে একের পর এক নিস্তি যাইতেছে। রুজি রোজগারে বরকত নাই, ব্যবসা মন্দ হইয়া যাইতেছে। ২টা বউর একটা যদি ভাগ্য লয়ে আইতো, ২টাই অলক্ষী, মুখ দেখলেও ৩টা খারাপ চাই। ঝুমুর কিছুই বলে না, তবে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যায়। তার মুখ দেখলে সবার দিন খারাপ যায়। এটা যেন তার বুকে তীরের মতো বিঁধে। চুপচাপ সবার আড়ালে গিয়ে সে কাঁদে। সকালবেলা কেউ ঘুম থেকে উঠলে কিংবা কেউ বাহিরে বেরোনোর সময় সে আর সামনে যায় না। নিজের কাছে নিজেকেই ছোট মনে হয় যদি তার কারণে কারো দিন খারাপ যায়। তবে ঝুমুর এটা বুঝতে পারে না, যখনই কেউ তাকে বকাঝকা করে তখনই বড় ভাবি কেউ একসাথে দোষারোপ কেন করে। দোষ সে করলে করলে সে করে, বড় ভাবিকে কেন ওরা কথা শোনায়?
তবে এসব ব্যাপারে মনোয়ার হোসেন প্রতিবাদ করেন। জুমন হঠাৎ করে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখে নিজেরই মায়া মায়া লাগে। সে এমনিতেই রূপসী, কিন্তু কয়েকদিন ধরে তার চেহারায় ভিন্ন এক মাধুর্যতা এসেছে। এক কথায় যাকে বলে মায়াবতী। ইদানিং মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। মশলার গন্ধ না গেলে পেট মরিয়ে বমি আসে। কোনো রকমে শুকনো শুকনো দুটো খেয়ে উঠে পড়ে। অবশ্য তার এই পরিবর্তনটা তেমন কেউ লক্ষ্যই করেনি। এক দুপুরে খেতে বসে কোনো তরকারি পাতে নিল না জুমুর। শুধু সিমের তরকারি দিয়ে একটু ঝোল দিয়ে মেখে ভাত খাওয়ার চেষ্টা করলো। মনোয়ার হোসেন বিষয়টা লক্ষ্য করে নিজের প্লেট থেকে এক পিস ভাজা রুই মাছ তুলে জুমুরের প্লেটে দিল। জুমুর নানা করা সত্ত্বেও উনি কড়া আদেশ দিলেন মাছটা দিয়ে ভাত খেতে। বাড়িতে শুধু পুরুষদের জন্যই গুনে গুনে মাছ ভাজি করা হয়, মহিলারা খায় না। তবে জুমুরের খুব ইচ্ছে করে মাছ ভাজা খেতে। কিন্তু যৌথ সংসারে এসব স্বাদ আহ্লাদ থাকা উচিত নয়। আজ শ্বশুরে দেওয়া মাছটা খেতে খেতে ঝুমুর ভাবল, কেন দিলেন আব্বা? আমার জন্য যে আজ আপনাকেও কথা শুনতে হবে। এমনিতে আমার জন্য রোজ রোজ আপনাকে আম্মা আর মুনিয়া আপার কত কটু কথা শুনতে হয়। আপনার আদর ভালোবাসার জন্যই হয়তো আমি কোনোদিন এই সংসার ছাড়তে পারবো না। তাহলে যে আমি নিজের কাছে অকৃতজ্ঞ বেইমান হয়ে যাব। মুনিয়া খাওয়া ছেড়ে উঠে গেল। তার সামনে বাবা তাকে মাছ না দিয়ে ঝুমুরকে দিল। ব্যাপারটা তাকে কষ্ট দিয়েছে। ঝুমুর এখন 4 মাসের প্রেগনেন্ট। পরিবারের সবাই জানে। কারো মধ্যে খুশি বা অখুশির কোনো ভাবান্তর নেই। কিন্তু দিন দিন তার উপর রাজীবের নির্যাতনটা ক্রমশই বেড়ে চলছে। যেন যত দিন যায় ততই তার অমানুষ রূপটা বেড়ে যায়। কথায় কথায় মারে। অনেক পুরুষরা স্ত্রীর ভুল ত্রুটি দেখে ঝগড়াঝাটি করে 2-4 দিন কথা বলে না, কিন্তু রাজীব ঝগড়ায় না গিয়ে সোজা বেধড়ক মারতে থাকে। আর মারের মাত্রাটাও দিনকে দিন বেড়ে যায়। ঝুমুরের জীবনে এমনও দিন গেছে যখন রাজীব তার সাথে সহবাসের পরও তাকে মেরেছে। ঝুমুর বুঝে উঠতে পারে না যে লোকটা একটু আগে তার জন্য পাগল হয়ে উঠেছিল, সে কিভাবে এখন ভিন্ন রূপ দেখায়। নিজের কাছে নিজেকেই রক্ষিতা ছাড়ার কিছুই মনে হয় না তার। রাজীব কি মনে করে যেন ঝুমুরকে একটা সিম্পনি মোবাইল কিনে দিল। আপাতত কথা বলতে পারে। একদিন ঝুমুরের মামাতো ভাই তার খোঁজখবর নিতে ফোন করছিল। একই কলে মামা মামি মামাতো ভাই সবার সাথেই কথা বলল। প্রায় 20 মিনিটের মতো সবার সাথে কথা বলল ঝুমুর। রাতে এসে রাজীব ঝুমুরের মোবাইল চেক করলো। মোবাইল কিনে দেওয়ার পর থেকে এটা তার প্রতিদিনের অভ্যাস। ঝুমুরের মামাতো ভাইয়ের নাম্বার থেকে কল ডিউরেশনে 19 মিনিট 47 সেকেন্ড দেখে রাজীবের মেজাজ বিগড়ে যায়। সাথে সাথে ওই নাম্বারে নিজের মোবাইল থেকে কল ব্যাক করে দেখলো একটা ইয়াং ছেলে ফোন রিসিভ করছে। ঝুমুর তখন বিছানা ঝাড়ু দিচ্ছিল। রাজীব কোনো প্রশ্ন না করেও ঝাড়ু দিয়ে ঝুমুরের সারা পিঠে আঘাত করতে লাগলো। আর অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বিয়ের পরে অন্য পোলার লগে ফষ্টি নষ্টি করে বেড়াস? বিয়ের আগে কয় পোলার লগে রাত কাটাইছস? তোরে কি আমি মোবাইল কিনে দিছি প্রেম করণের লাগিয়া? আমার টাকার মোবাইল দিয়ে পোলাক লগে প্রেম মারাস? কুত্তার বাচ্চা, তোর মাও কি তোর মতো মা মিলে মিলে ব্যবসা করে টাকা কামাইছস নাকি? ওই হাসা করে কথা ক। কার লগে শুইছস ক? কালকের মধ্যে এ বাচ্চা নষ্ট করবি। এইটা আমার শেষ কথা। তোর মতো মাইয়া লইয়া আমি সংসার করুম না। তোরে আমি। রাজীব এসব কথা বলছিল আর মারছিল। হঠাৎ করে সে এমন একটা ঘুষি দিল ঝুমুরের তলপেটে। ঝুমুর যেন চোখে মুখে অন্ধকার দেখা শুরু করলো। কাঁপতে কাঁপতে মাথা ঘুরে পড়ে গেল। চোখ বন্ধ হয়ে গেল। কথা বলার শক্তি নেই। তবে কান দুটো সচল। রাজীবের কথাগুলো সে শুনতে পাচ্ছে। বন্ধুরা পড়ে আছে। মনে করছে আমি কিচ্ছু বুঝি না। আমার বাড়িতে বেশ্যাপাড়া খুলে আইছে। ঝুমুর ভেবেছিল তলপেটে আঘাতের কারণে তার অনাগত বাচ্চাটা না জানি মিসক্যারেজ হয়ে যায়। তবে কথায় আছে না, রাখে আল্লাহ মারিকে। বাচ্চাটা পেটের ভিতর নড়াচড়া করে। ঝুমুর পেটে হাত দিয়ে কত কথা বলে বাচ্চাটার সাথে। তার মনে হয় বাচ্চাটা তার সব কথা শুনে, তার সব কষ্ট বুঝতে পারে। পাশের বাড়ি দুটো মেয়ে আছে, মিনু আর মুন্নি। দুজনের বয়সের তফাৎ মাত্র 1 বছরের। দুজনেই কলেজে পড়ে। তাদের সাথে খুব ভাব হয়ে যায় ঝুমুরের। ওরা শিক্ষিত বলে ঝুমুরের খুব ভালো লাগে। ওদের সাথে ছুটিয়ে গল্প করা যায়। শিক্ষিত মানুষের সাথে কথা বলতে কেমন যেন স্বস্তি লাগে। ওরা অনেক কিছুই বোঝে। আবার ওদেরকে অল্প কথায় অনেক কিছু বোঝানো যায়। তবে ওদের পরিবারের সাথে ঝুমুরের শ্বশুরদের অনেক বছর থেকে ঝামেলা। জায়গা জমি নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। প্রায়শই দুই পরিবারের ঝগড়া হয়। এমন অবস্থা যে একবারের হাঁস মুরগিও আরেক বাড়িতে গেলে পা পিটিয়ে ভেঙে দেয়। কিন্তু যতই ঝামেলা থাকুক, মিনু মুন্নি ঝুমুরের কাছে আসা বন্ধ করে না। একদিন বিকেলে ওরা বসে ঝুমুরের ঘরে আড্ডা দিচ্ছিল। সেই সাথে ঝুমুর মুন্নির হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। ঝুমুর খুব ভালো মেহেদির ডিজাইন জানে। মেহেদি পড়াচ্ছে আর সেই সাথে কথা বলছিল বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। রাজীব এ সময় কখনোই বাড়িতে আসে না। সেদিন কেন যেন রাজীব চলে আসলো। এসে মেয়ে দুটুকু দেখে তার রাগ উঠে যায়। মিনু মুন্নির সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেল।
তারা জানে আজ তাদের জন্য ঝুমুরকে ভীষণ বিপদে পড়তে হবে। না জানি বিনা দোষে ঝুমুর কাকিকে কত মার খেতে হয়। ওরা বেরোতে রাজীব সরা মেজাজে ঝুমুরকে জিজ্ঞেস করলো, হাসা কইরা ক, ওই বেদ্যপ মাইয়াগুলোকে কিসের যুক্তি করস তুই? না মানে মেহেদি লাগাই দিতেছিলাম। এটা তো আমিও দেখছি। কিসের গুজুর গুজুর করস সেটা ক। অগলগে আমাকেও আজ 7 বছরের শত্রুতা। কি মনে করছস ওরা তোরে বালা যুক্তি দিব? যুক্তি দিব কেন? আমি কি বেকুব যে মানছে আমারে যুক্তি দিব? আন্দাজে কথা কন কেন? ওরা কলেজের কথা কইতাছিল। আর জীবনে অগলকে কথা কইলে তোর কপালে কিন্তু দুঃখ আছে কইলাম। কোরবানির ঈদটা যমুনের জন্য দুনিয়ার সমস্ত লজ্জার অপমান নিয়ে এসেছে। বিয়ের পর এটাই প্রথম কোরবানির ঈদ। অথচ তার বাবা গরু খাসি কোনোটাই পাঠাতে পারেনি। আর পাঠাবেই বা কি করে? তারা যে একবার নিজেরাও কোরবানি দিচ্ছে না। যমুনের বাবা মধ্যমায়ের মানুষ, তবু একমাত্র মেয়ের বিয়েতে বিরাট আয়োজন করেছে। শত মানুষকে নিমন্ত্রণ করেছে, মেয়েকে গহনাগাটি দিয়েছে। সব ঋণ সমিতি থেকে কিস্তি নেওয়া আর সুদের উপর। এখন এই সমস্ত ঋণ শোধ করতে ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ। তার উপর সিজনে সিজনে ইফতারি, আম, কাঁঠাল, শীত পিঠা সবই দিয়েছে মেয়ের শ্বশুরবাড়ি। কিন্তু এবারে তো মোটা টাকার ব্যাপার-স্যাপার। একটা খাসি দিতে চাইলেও অন্তত 20,000-এর নিচে পাবে না। তারপর আবার খাসির সাথে সমস্ত মশলাপাতি, তেল, পেঁয়াজ সব লাগবে। প্রায় 25,000-এর ধাক্কা। ঝুমুরকে প্রতিবেশীরাও জিজ্ঞেস করে, কি গো বউ, তোমার বাপের বাড়ি থেকে এখনো গরু খাসি কিছু পাঠায় নাই? বিয়ের প্রথম বছর তো দিতেই হয়, পরে আর না দিলেও চলে। ঝুমুর কিছু না বলে শুধু মুচকি হেসে ওঠে। সে তো বাবার অবস্থার কথা জানে, কিন্তু মনিয়া ছাড় দেয় না ঝুমুরকে। সারাক্ষণ খোঁটা দিতে থাকে, বিকেলের মেয়ে বলে সম্বোধন করে। ঝুমুর চুপচাপে কাঁদে। তবে মনোয়ার হোসেন কিছুই বলেন এই ব্যাপারে, বরং সালমা খাতুন আর মুনিয়াকে শাসন করে। এজন্য সালমা খাতুন বলে, আমনেরে তো তাবিজ কইরা বোবা বানাইয়া রাখছে। এক রাতে রাজীব খাওয়া দাওয়ার পর চা খেতে দোকানে গেছে, কিন্তু ভুলবশত তার স্মার্টফোনটা সাথে নিলেও নোকিয়া ফোনটা ঘরেই রেখে গেছে। হঠাৎ রিংটোনের আওয়াজ শুনে ঝুমুর খেয়াল করলো রাজীবের মোবাইল বালিশের নিচে পড়ে আছে। ঝুমুর কলটা রিসিভ করবে কিনা ভাবছে। এমনিতে সে কোনোদিন রাজীবের মোবাইল ঘাটে না, কেউ ফোন করলে তাকে রেখে দেয়। এখন কল রিসিভ করবে কিনা ভাবতে গিয়ে মনে হলো হয়তো কোনো দরকারি ফোন, না ধরলে যদি রাজীব আবার রেগে যায়। এ ভেবে ফোনটা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। মেয়েটা জিজ্ঞেস করলো, কে আপনি? রাজীব কোথায়? আমি ওনার ওয়াইফ। আপনি কে? হোয়াট? মেয়েটা খট করে লাইনটা কেটে দিল। কণ্ঠ শুনে বোঝা গেল মেয়েটার বয়স বেশি নয়, 9-10-এ পড়ে হয়তো বা। ঝুমুরের বুকটা মোচড় দিয়ে উঠল, পুরো শরীর কাঁপতে লাগলো। কে মেয়েটা? ঝুমুর কাঁপতে কাঁপতে রাজীবের পুরো কল লিস্ট চেক করলো। কল লিস্ট দেখে সে যেন আকাশ থেকে পড়ে। আজ সারাদিন এই নাম্বারে 12 বার কথা হয়েছে। প্রত্যেকবার মেয়েটা ফোন করলে রাজীব কেটে দিয়ে ব্যাক করে। তাও আবার 2-4 মিনিটের কথা নয়, 15, 20, 22 মিনিট পর্যন্ত কথা। ঝুমুরের চোখ বেয়ে অনর্গল পানি পড়তে থাকে। এই মানুষটা তাকে এত মারে, এত কষ্ট দেয়, তবুও যখন জানতে পারলো সে অন্য কাউকে ভালোবাসে, তখন আর সহ্য করতে পারল না ঝুমুর। পুরো পৃথিবীতে সে যেন অসহায় হয়ে পড়ছে। এদিকে ওই মেয়ে রাজীবের অন্য নাম্বারে ফোন করলো, যে মোবাইলটা রাজীব সাথে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে রাজীব ঘরে ঢুকলো। এসে দেখে ঝুমুরের হাতে তার নোকিয়া মোবাইল। সে কিছু বলার আগে ঝুমুর বলল, আমার লগে এত বড় বেইমানি করছেন কেন? কিসের বেইমানি? ওই মাইয়ার লগে আপনার বিয়ের আগ ধরে সম্পর্ক আছিল। কেন ঠকাইলেন আমারে? আমার জীবনটা নষ্ট করলেন কেন? ঝুমুর, তুই বিশ্বাস কর, আমার ওর লগে কোনো সম্পর্ক নাই। ওই মাইয়া আমার দোকানের কাস্টমার। একদিন নাম্বার নিছিল, মাঝে মধ্যে কিছু দরকার পড়লে ফোন করে। আমি রিক্সা করে সদাই পাঠাই দেই। আল্লাহর কসম আর কিছু না। রাত 11টা 24 মিনিটে কোন সদাইয়ের কথা কইতে ফোন করছিল ওই মাইয়া? সারাদিনে 12 বার কোন সদাইয়ের কথা কইতে ফোন করে? 20-25 মিনিট ধরে কোন সদাইয়ের কথা কইতে ফোন করে? কেমন কাস্টমার ওই মাইয়া, যার ফোন কাইটা দিয়ে আপনি ব্যাক করেন? কি মনে করছেন আমি গাদা? যেমনি বুঝাইবেন আমি বিশ্বাস করুম? আরে আমারও যদি পছন্দ নাই করেন তাহলে বিয়ে করছেন কেন? যমুনা, আমি তোর মাথা ছুঁয়ে কসম করতেছি আর জীবন ওই মাইয়ার লগে কথা কমো না। এমনি 2 দিন কথা কইছিলাম, অন্য কিছু না, বিশ্বাস কর। খবরদার কইতাছি, তুই আমারে টাচ করবি না। তুই এতদিন ধমকাইছিস আমার লগে সংসার করবি না। আইজ আমি তোরে কইতাছি, তোর মতো লুচ্ছার লগে আমি সংসার করুম না। তোর ভাই একটা লুচ্ছা, তুই আরেকটা লুচ্ছা। সেদিন আমি আমার মামা মামি মামাতো ভাইয়ের লগে কথা কইছি দেখে তুই আমার বিনা দোষে মারছস, আমার থেকে ফোন নিয়ে গেছস। আইজ তোরে কি করণ উচিত? তোগো মতো লুচ্ছারে কুচি কুচি করে কাইটটা কুত্তারে খাওয়ানো দরকার। এরপর রাজীবের সাথে ঝুমুরের তুমুল ঝগড়া লেগে যায়। ঝুমুর সেদিন চুপ থাকেনি, সমানে রাজীবের সাথে তর্ক করেছে। এক পর্যায়ে রাজীব ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের লাকড়ির মাচা থেকে মোটা একটা লাঠি এনে ঝুমুরকে পেটাতে থাকে। সাথে সর থাপ্পড় আর বুকে মাথায় ঘুষি মারতে থাকে। মাথায় পরপর 10-15টা ঘুষি মারে রাজীব।
জুমনের মনে হলো তার মগজ সহ যেন নড়ে যাচ্ছে। সে চোখে মুখে অন্ধকার দেখতে থাকে, শুধু মাথা চেপে ধরে মাগো মাগো বলে চিৎকার করছে। সত্যি বলতে সেদিন মা তার কোনো চিৎকার শুনে আসেনি। মাইমুনা সেদিন বাপের বাড়ি ছিল, না হলে হয়তো সে এগিয়ে আসতো। আর শ্বশুর ছিল ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে। একটা কথা বলা হয়নি, ঝুমুরের দুজন শাশুড়ি ছিল। নাকে মুখে রক্ত ছুটে ঝুমুর সেদিনই জ্ঞান হারালো। সেদিনই আঘাতের কথা ঝুমুর সম্ভবত মৃত্যুর আগেও ভুলবে না। আজ সে ওই দিনের আঘাতের কথাগুলো মনে পড়তেই কেঁদে ফেলে। ঝুমুরের যখন জ্ঞান ফিরে তখন রাত 2:19। পুরো ঘর অন্ধকার, সে ফ্লোরে পড়ে আছে তখনও। শোয়া থেকে কাঁপতে কাঁপতে কোনো রকমে উঠে লাইটের সুইচ অন করে দেওয়াল ঘড়িতে তাকালো। রাত 2:19। যেন পুরো পৃথিবী শুদ্ধ তার সাথে ঘুরছে। এরপর টিনের বেড়া ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। তবু স্পষ্ট দেখতে পেল না নাক ঠোঁট থেকে গড়িয়ে আসা রক্তটা এতক্ষণে শুকিয়ে গেছে। চুলগুলো এলোমেলো, শাড়িটা কোনো রকমে কোমরে গুজে আছে, দেখতে অনেকটা রাস্তার পাগলিদের মতো। কাঁপা কাঁপা হাতে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ডক করে গিলল। রাজীব শীত হয়ে ঘুমাচ্ছে। ঝুমু ধীরে ধীরে খাটের পাশে বসলো। রাজীবের মুখের দিকে তাকাতে অজরে কেঁদে দিল। মনে মনে বলল, জানো রাজীব, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। তোমরা ছেলেরা যে বয়সে ডাঙ্গুলি আর মারবেট খেলো সেই বয়স থেকে আমরা মেয়েরা সংসারের স্বপ্ন দেখি। কত রাত জেগে আমরা স্বপ্ন দেখি জানো? তুমি আমায় কত কষ্ট দিলে, কত নির্যাতন করলে, তবু কত ভালোবাসতাম জানো? জানবি কিভাবে? কোনোদিন তো মনের খবর জানতেই চাওনি। ছোট্ট একটা ঘর তুমি আর আমি। রোজ খেতে বসে আমি হাঁ করে তোমার সামনে বসবো, আর তুমি আমায় পাগলি বলে নিজের হাতে আদর করে খাইয়ে দিবে। আমাদের কখনো দুটো প্লেট হবে না, দুটো বালিশ হবে না। রোজ কাজে যাওয়ার আগে তুমি আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খাবে আর বলবে সাবধানে থেকো। বড় পূর্ণিমায় আমরা পাটি পেতে উঠোনে বসবো। আমার মাথাটা থাকবে তোমার কাঁধে, আর তুমি আনাড়ি গলায় গান গাইবে। আমি হু হু করে হাসবো আর বললো, ওরে আমার সুবীর নন্দী, তুমি আমায় খুব জ্বালাও। রান্নার সময়, গোসলের সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময়, যখন তখন জ্বালাবে। আমি রাগ দেখিয়ে বলবো, এত ছেলে মানুষই কেন, এত পাগল কেন তুমি? তুমি একগাল হেসে বলবে, তুমি বা দিন দিন এত সুন্দরী হয়ে যাও, দেখলেই তো প্রেম প্রেম লাগে। আমার স্বপ্নগুলো, তাই না রাজীব? আমি এতদিন ভেবেছিলাম একদিন তুমি ঠিক হয়ে যাবে। আমার স্বপ্নগুলো পূরণ না হোক, অন্তত তোমার মনে আমার জন্য একটু মায়া থাকবে। স্ত্রী হিসেবে না হোক, একজন মানুষ হিসেবে অন্তত। কিন্তু আমি বলছিলাম, তুমি তো অন্য কারো। আমায় ক্ষমা করে দিও রাজীব। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এত কষ্ট নিয়ে মানুষ বাঁচতে পারে না। এই রাজীব, তুমি আগে কেন বলনি ওই মেয়ের কথা? অন্তত আমি তো কিছুটা কষ্ট কম পেতাম। তুমি সুখে থাকো। আমি তোমায় পাকা দেখার দিন থেকেই ভালোবাসতাম, আজও ভালোবাসি। হয়তো চিরদিন অপ্রকাশিত ভালোবেসেই যাব। আমায় ক্ষমা করে দিও রাজীব। আমি তোমায় চিরজীবনের জন্য মুক্তি দিব। এই অপয়া মেয়ের মুখ তোমাকে আর দেখতে হবে না। যমুন মনে মনে কথাগুলো বলছিল, আর বারবার শাড়ির আঁচলে চোখ মুছছিল। চোখের জল আজ কথা শোনে না। আজকের মতো কান্না সে জীবনেও করেনি। ভাবতে ডুকরে ওঠে, রাজীবের সাথে তার আর সংসার করা হবে না। রাজীবের মোবাইল দুটো বালিশের পাশে পড়ে আছে। যমুন নোকিয়া মোবাইলটা হাতে নিয়ে মায়ের নাম্বারে ফোন করলো। হ্যালো মা। সৈয়দা বেগম বয়স জড়ানো কণ্ঠে জোরে বলে উঠল, কি রে ঝুমুর, কি হয়েছে মা তোর? এত রাতে ফোন করছিস কেন? ঝুমুর কান্না জড়ানো কণ্ঠে বলল, মা আমারে বাড়িতে নিয়ে যাইবা? আমি আর এই নরকে থাকতে পারো না। জামাই তোরা আজকেও মারছে? আল্লাহর দোহাই লাগে মা, আমারে বাড়িতে নিয়ে যাও। আমি অক্ষণে জয়নালরে পাঠাইতেছি। তুই কান্দিস না মা, জামা কাপড় গোছাই এলাও। জয়নাল ঝুমুরের ছোট ভাই। ওরা এক ভাই এক বোন। না মা, অহন অনেক রাত। জয়নালরে কাল সকালেই পাঠাই দিও। ঝুমুর দেওয়াল ঘড়িতে তাকালো। রাত তখন 2:57। শরীরে অসহনীয় যন্ত্রণা। তবুও ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে গেল। আরাফেল চেয়ারটা টেনে বসলো। নিজের ডায়েরি আর কলমটা হাতে নিয়ে আবারও তাকালো রাজীবের দিকে। ওই মুখটায় এত মায়া কেন? দেখলে গলা পেটে কান্না পায়। ঝুমুর ডায়েরিটা খুলে প্রথমে তারিখ লিখলো, 14/5/2014। সময় রাত 3টা 2 মিনিট। মা, মাগো, আমি তোমার ছোট্ট পুতুল ঝুমুর, যে সারাদিন দৌড়াতো, খেলতো, আর কলেজ থেকে দৌড়ে এসে তোমার হাতের মাখানো ভাত খেত। জানো মা, তোমার মেয়ে আজ 8 মাস ধরে জেলখানার কয়েদি। কয়েদি বললে ভুল হবে, আমি তো রক্ষিতা। জানো মা, তোমার মেয়েটা এখনো ঘুমায়নি। তুমি তো তোমার মেয়েকে কখনো রাত জাগতে দেওনি, অথচ আজ আমি রোজ রাত জাগি। শুধু আমি রাত জাগি না, আমার সাথে রাত জাগে আমার চোখের পানিরাও। আচ্ছা মা, এত চোখে পানি কি করে হয়? চোখ দুটো কোনো আজব ধাতুতে গড়া গোমা। সৃষ্টিকর্তা সম্ভবত আমার ভাগ্যলিপিতে চোখের জল বাদে অন্য কিছুই লেখেনি, তাই তো ফুরায় না। মা, তোমার মনে আছে একদিন শিউলি আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিল বলে তুমি কত ঝগড়া করলো ওর মায়ের সাথে? দেখো না মা, এখন প্রতিদিন আমি রক্তাক্ত হই। আমাকে কোনো মা এসে রক্তও মুছে দেয় না।
কত রক্ত ঝরে এই শরীর থেকে, কেউ দেখেও না। তোমার জামাই আমার কুকুরের মতো মারে, ওদের কাছে আমি একটা কুকুর ছাড়া কিছুই না। তাই তো আমায় মারার সময় কারো মায়া হয় না। আমার ভাগ্যটা এমন কেন গো মা? আর কত সহ্য করব বলো? আমি এখানে থাকলে হয়তো মার খেতে খেতে মরেই যাব। নয়তো তুমি একদিন মেয়ের লাশের উপর বসে কাঁদবে, কিন্তু মেয়ের মুখে মা ডাকটা শুনতে পাবে না। জানো মা, আমার সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন ওরা তোমাকে আর বাবাকে গালি দেয়, জাত বংশ তুলে গালি দেয়। এত কষ্ট মানতে পারি না মা। তুমি বলো, পৃথিবীর কোনো সন্তান কি মা বাবার অপমান সইতে পারে? পারে না মা। আমি সহ্য করতে না পেরে যদি কিছু বলতে যাই, তখনই আমায় খুব মারে। আমি কি কষ্ট পাওয়ার জন্যই পৃথিবীতে এসেছি? কতদিন তোমায় দেখিনি মা, তোমায় জড়িয়ে ধরে ঘুমাইনি, বাবার হাতের নখগুলো কাটিনি কতদিন। বাবা কেমন আছে মা? আর আমার ভাইটা, যার সাথে সারাদিন ঝগড়া হতো আমার, কতদিন ওর সাথে ঝগড়া করিনি। খুব কষ্ট হচ্ছে মা, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আর লিখতে পারছি না। জানি না আগামী সকাল আমি দেখতে পাবো কিনা, তোমার বাবার ভাইয়ের সাথে দেখা হবে কিনা। যদি দেখা না হয় তবে তোমার পুতুল মেয়েটাকে ক্ষমা করে দিও। আর একটা কথা জেনে রাখো, কখনো তোমাদের বলা হয়নি খুব ভালোবাসি তোমাদের। আর জয়নালকেও। ভালো থেকো মা। বাবা বাই। ইতি তোমাদের অবাকই ঝুমুর। সূর্যের আলো পুরো আকাশে ছড়ানোর আগে জয়নাল রিজার্ভ সিএনজি নিয়ে চলে এলো ঝুমুরের শ্বশুর বাড়ি। তাকে দেখে ঝুমুরের বুকটা হু হু করে উঠল। এক ভাইয়ের সাথে জন্মের পর থেকে সারাক্ষণ খোঁটাখুটি লেগেই থাকতো তার। অথচ আজ তার বিপদে পাইটেই ছুটে এলো। আসলে রক্তের সম্পর্কগুলো এমনই হয়। জয়নাল ঝুমুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার চোখ টলমল করছে। পুরুষের শত যন্ত্রণার পরেও অন্যকে চোখের পানি দেখাতে নারাজ। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে জয়নাল বলল, আপু, আমি রিজার্ভ সিএনজি নিয়ে আসছি, তুই বোরকা পর তাড়াতাড়ি। জয়নালের কণ্ঠ শুনে মনে হলো সে এক্ষুনি হাউমাউ করে কেঁদে দিবে। ঝুমুর এক গ্লাস পানি নিয়ে মুখটা ধুয়ে নিল, কিন্তু রক্তের দাগটা পুরোপুরি মোছেনি। আসলে শুকনো রক্তর দাগ সহজে উঠেও না। ঝুমুর বোরকা পরে উঠোনে বেরোলো। জয়নাল তার হাত ধরে রেখেছে। তখনই মনোয়ার হোসেন এলেন। উনি রাতে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকলেও প্রতি সকালে এই বাড়িতে আসেন। ঝুমুরকে দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে মেজ বউ? তোমার ভাই এত সকালে কি ব্যাপার? তুমি বোরকা পইরা কই যাও? আমি আর এই বাড়িতে থাকুম না আব্বা, আমি আমাকে বাড়িতে যাইতেছি। কেন, কি হয়েছে তোমার? রাজীব কি তোমারে আবারও মারছে? সেটা ওনারই জিগাইন। আমি যাই। আসসালামু আলাইকুম। তুমি এভাবে যাইও না। আগে আমারে কও কি সমস্যা। আমি ওই কুত্তার বাচ্চার বিচার করুম। আর কোনো বিচারের দরকার নাই। আমারে মাইরা ফালালেও এই বাড়ির কেউ আইয়া দেখবো না। আমি যাই। সিএনজি দাঁড়াই রইছে। আল্লাহ হাফেজ। জুমুরা তার শ্বশুরের কোনো কথাকে অগ্রাহ্য করল না। ভাইয়ের হাত ধরে সিএনজিতে উঠে পড়ল। সিএনজি সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সৈয়দা বেগম জয়নালকে বলে দিয়েছেন বাড়ি আসার আগে যেন ঝুমুরকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার ঝুমুরকে চেক আপ করে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিল। এরপর মোলায়েম কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বলো তো মা, তোমার শরীরে এত কঠিন জখম কিভাবে হলো? ওই মানে আঙ্কেল, পুকুর ঘাটে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। তুমি কেন সত্যিটা লুকাচ্ছ মা? আমাকে সব খুলে বলো। আমি একজন ডক্টর, আমি তোমায় হেল্প করব। না আঙ্কেল, তেমন কিছু না। আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোনটা পড়ে যাওয়ার আঘাত আর কোনটা শারীরিক নির্যাতনের আঘাত সেটা আমরা চিনি। তুমি প্রেগনেন্ট, তার মানে এই দাঁড়াচ্ছে তুমি বিবাহিত। আর তোমার শরীরের আঘাতগুলো নিশ্চয়ই তোমার হাজবেন্ডের করা। যুবন মাথা নিচু করে চুপ করে আছে। ডক্টর আবারও বলতে লাগলো, আমি বুঝতে পারি না, এই যুগ মানুষ এতটা নির্মম হয় কি করে? এমন ফুলের মতো মেয়েকে কেউ কি করে আঘাত করে? তোমার মুখের দিকে তাকিয়ে তো পৃথিবীর যে কোনো অন্যায় মাফ করে দেওয়া যায়। ঝুমুর মনে মনে বলল, আঙ্কেল, কেউ যখন আঘাত করে তখন মুখের দিকে তো তাকায় না। আর যদিও তাকায় তখন সে শুধু ঘৃণাটাই দেখতে পায়। ডক্টর আবারও বলল, আমি তোমাকে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো নিয়ম মেনে খাবে। আর আমি তোমাকে পুলিশ কেস করার জন্য একটা ডাক্তারি ডকুমেন্টে সাইন করে দিব। ওই ডকুমেন্ট দেখিয়ে তুমি বাদী হয়ে ওই জানোয়ারের নামে নারী নির্যাতন মামলা করতে পারবে। তাছাড়া তুমি প্রেগনেন্ট, সেই রিপোর্টও পুলিশকে দিবে। এই দুটো ডকুমেন্টস দেখানোর সাথে সাথে ওই অমানুষের নামে মামলা হয়ে যাবে। দেখো মা, তোমার বয়সে আমারও একটা মেয়ে আছে। আর যদি তুমি মুখ বুজে অত্যাচার সহ্য করো, তাহলে তোমার দেখা দেখি আরো 5টা মেয়ে মুখ বুজে অত্যাচার সইবে। আর যদি তুমি অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াও, তখন আরো 5টা মেয়ে রুখে দাঁড়াবে। এভাবে একদের সমাজ থেকে নারী নির্যাতনের চ্যাপ্টারটা চিরদিনের মতোই ক্লোজ হয়ে যাবে। তুমি দেরি করো না, আজকেই পুলিশ কমপ্লেন করো। এরপর ডাক্তার একটা কাগজে সাইন করে ঝুমুরের হাতে দিল। ঝুমুর থ্যাঙ্কস বলেই উঠে এলো। বাসায় ফেরার পর সৈয়দা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, যেন মৃত মেয়েকে আবারও জীবিত পেয়েছে। নাকে মুখে শুকনো রক্তের দাগ যেন মায়ের মনে রক্তক্ষরণ বইয়ে দিল। ঝুমুরের বাবা আকবর আলী ঘন্টায় কতবার ফোন করেছেন নিজেও জানেন না।
উনি শহরে চাকরি করে। মেয়ের অত্যাচারের কথা শুনে ঘন্টায় ৭-৮ বার করে ফোন দিয়েই যাচ্ছে। বিকেলে সৈয়দা বেগম মেয়ের সারা পিঠ বুক দেখতে লাগলো। ফর্সা শরীরটা এখানে ওখানে সমস্ত কালো রক্তের দাগ। মেয়ের শরীরে জখমগুলো যেন ওনার বুকটা ভেঙে ছুড়ে দিচ্ছে। এরপর মাথায় সিঁথি কেটে কেটে দেখলো জমাট বাঁধা রক্তের ছাপ। ঠিক কতটা মারলে একজন মানুষ এভাবে আহত হয়। প্রায় ২০-২২ দিন হলো ঝুমুর বাবার বাড়ি এসেছে। এই কয়েকদিনে তার শ্বশুর, বড় ভাবি আর মিনু মুন্নি বাদে কেউই তার খোঁজ নেয়নি। শরীরের আঘাতগুলো মোটামুটি সারলেও মনের আঘাতগুলো কিছুতেই সারছে না। এদিকে পাড়া প্রতিবেশীদের খোঁচা মারা কথায় তার কাটা গায়ে নুনের ছিটা পড়ার অবস্থা। সবার একই দাসের প্রশ্ন, কিরে ঝুমুর, কবে আইসস? ওরে বাবা, এবার তো লম্বা বেড়াইতেছস। শ্বশুরবাড়ি যাইবি কবে? কিরে, তোর শ্বশুরবাড়ির লোকজন তোর খোঁজ খবর নেয় না? ওরা তোরে নিব না বুঝি? মানুষে তো আর এমনি এমনি কাউরে মারে না। নিশ্চয় দোষ দেখছে তাই মারছে। এক হাতে তো তালি বাজে না, আর বিনা দোষে গাঙের পানিও নড়ে না। পুরুষ মানুষের একটু একটু দোষ থাকেই, তাই বইলা সংসার ছাড়া চলে আইব? এইটা কেমন কথা? আমাগরও কম কষ্ট দিছেনি, তাও তো দাঁত কামড়াইয়া পড়ে রইছি। কোনোদিন সোফা করি নাই। সি সি জুমুনের মা ভাবি, এগুলো কি কন? মাইয়া মানসে কেমনি বেড়ারে তালাক দেয়? নাউজুবিল্লাহ। জুমুরের মা ভাবি, একটা কথা খেয়াল রাখেন, এক কোণে গাছ কাটন যায় না। সরকারে সংসারে চলতে গেলে টুংটাং ঝগড়াঝাটি হইবেই। তাই বলে সংসার ছাড়ে দেওয়ানের কথা মুখে আনাও গুনা। আর আমনে মা হইয়া কেমনে মাইয়ার এসব কথায় প্রশ্রয় দেন? ঝুমুর, আরো বাড়ি হ। ধৈর্য বাদে সংসার করণ যায় না। আমারও তো মাইয়া আছে। আল্লাহ বাসায় রাখো কত ধৈর্য। আজ পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে একটা দোষের কথাও আহে নাই। ২ দিন বাদে বাচ্চার মা হইব। আর অহন আসছে রঙ্গ করতে। খুঁজে দেখেন ভাবি, আমনের মাইয়ার হয়তো অন্য কারো লগে লাইন আছে। এর লাগে এই মাইয়া আর ভালো জামাই আর ভালো লাগে না তার। কথাগুলো শুনতে শুনতে ঝুমুর আর সৈয়দা বেগমের যেন কান পচে গেল। বিপদের দিনে এসব প্রতিবেশীদের কথা জন্যই হয়তো মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। ছি, মানুষ এমন হয় কেন? অন্যের বিপদে এগিয়ে না এসে শুধু সমালোচনাই করতে থাকে। মাঝে মাঝে জীবনের মন চায় মরে যেতে, কিংবা বহুদূরে কোথাও হারিয়ে যেতে। কত নামাজের মোনাজাতে সে মৃত্যু চেয়েছে আল্লাহর কাছে সেই জানে। একদিন আকবর আলী তার মনোয়ার হোসেন মিলে একটা গ্রাম্য সালিশের তারিখ ঠিক করলো। ২-৪ জন মুরব্বী মিলে ওদের দুপক্ষের কথা শুনে বিচার করবে। ঝুমুরের এই কথা ভাবতেই লজ্জা লাগে। শেষ পর্যন্ত কিনা তাকে নিয়ে সালিশ হবে। সেই রাতে ঝুমুর মাইমুনা ভাবিকে ফোন করে শ্বশুর এলাকার মেম্বারের ফোন নাম্বার জোগাড় করে। কারণ সালিশে তো সবাই তাকেই দোষারোপ করবে। ওই এলাকার কাউকেই তো সে কোনোদিন কিছু জানায়নি। আগে মনে মনে ঠিক করে নিল মেম্বারের সাথে কি বলবে। উনি আবার ঝুমুরের দুঃসম্পর্কের বাসর হন। দূর দূর বুকে নাম্বারটা ডায়াল করে ফোন দিল। তারপর মোলায়েম সুরে সালাম দিয়ে পরিচয় দিল। মেম্বার সাহেব খুব মনোযোগ দিয়ে ঝুমুরের কথাগুলো শুনে গেল। শুধু মাঝখানে একবার বলে উঠলেন, এত মিষ্টি কণ্ঠ আমি এর আগে কখনোই শুনিনি। তোমাকে কখনো দেখিনি, তবে তোমার কণ্ঠ শুনে ভাবনায় পড়ে গেলাম। যার কণ্ঠটা এত মিষ্টি না জানে সে মেয়েটা কত মিষ্টি হবে। কথা কাব্য পেয়ে যাবেন। ঝুমুর এই কথার কোনো উত্তরই দিল না, কারণ ইতিপূর্বে তার কণ্ঠের প্রশংসা সে অনেকবার শুনেছে। ঝুমুর আসলে কোকিল কণ্ঠী। মেম্বার সাহেব ভুল বলেননি। তার প্রেমে পড়ার আগে মানুষ তার কণ্ঠের প্রেমে পড়ে যাবে। এরপর থেকে মেম্বার সাহেব নিয়মিত ফোন করতে থাকে ঝুমুরকে। তার খোঁজ খবর নেয় প্রতিদিন কয়েকবার করে। ঝুমুরের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও আবার ভাবে হয়তো মেম্বার সাহেব দায়িত্ববোধ থেকে তাকে ফোন করছে। সালিশের তারিখ তো আগেই ঠিক হয়েছে। আগামীকাল সালিশ হবে ঝুমুরদের বাড়িতে। রাতের 11টায় মেম্বার সাহেব ফোন করলো। ঝুমুরের কিছুক্ষণ আগেই চোখ লেগে আসছিল। রিংটোনের আওয়াজে মোবাইল হাতে নিয়ে দেখে নাম মেম্বারের ফোন। খানিকটা বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে কথা বলল। কিছুক্ষণ কথা বলার পর মেম্বার সাহেব অদ্ভুত এক আবদার করলো ঝুমুরের কাছে। তার কাছে নাকি ঝুমুরকে এত ভালো লেগে গেছে, এখন সারাদিন ঝুমুরের কথাই মনে পড়ে। উঠতে বসতে খেতে সব সময়। এখন তিনি ঝুমুরের সাথে ফ্রেন্ডশিপ করতে চান। ঝুমুর অবাক হলো ব্যাপারটাই। এটা আবার কেমন আবদার? ছোট ভাইয়ের বউয়ের সাথে ফ্রেন্ডশিপ? ঝুমুর কিছু না বলে চুপচাপ মোবাইল কানে নিয়ে শুয়ে আছে। আর ওপাশ থেকে মেম্বারের আকুতি। শেষে ঝুমুর কি ভেবে যেন বলে, জি আচ্ছা। পরদিন বিকেলে ঝুমুরের শ্বশুরবাড়ির লোকজন আসে। শ্বশুর শাশুড়ি, রাজীব, মুনিয়ার হাজব্যান্ড, মেম্বার, চাচা শ্বশুর, ফুফু শাশুড়ি, আরো অনেক লোকজন আসে। ঝুমুর সবাইকে ঠিকমতো চিনিও না। সালিশের আলোচনা শুরু হলো। প্রথমেই মেম্বার সাহেব ঝুমুরকে বললেন তার অভিযোগ বলতে। ঝুমুর বলে গেল সব কথা, বিয়ের পর থেকে এই পর্যন্ত সব। তারপর রাজীবকে প্রশ্ন করা হলো। সে বলল তার উপর আনা ঝুমুরের সমস্ত অভিযোগ মিথ্যে। বরং উল্টো সে ঝুমুরের বিরুদ্ধে হাজারটা মিথ্যে কথা বলল। এরপর মনোয়ার হোসেনকে প্রশ্ন করা হলো। মনোয়ার হোসেন নির্দ্বিধায় সমস্ত সত্যি বললেন। রাজীবের অত্যাচারের কথাও স্বীকার করলেন। ওনাকে আবারও প্রশ্ন করা হলো, ঝুমুরের মধ্যে আজ পর্যন্ত কোনো বেয়াদবি তিনি দেখেছেন কিনা।
তিনি বললেন, ঝুমুর অত্যন্ত ভালো মেয়ে। সে সবার সমান খেয়াল রাখে, সবার সাথে ভালো আচরণ করে। এরপর ঝুমুরের শাশুড়িকে প্রশ্ন করা হলো, ওনার ছেলে যখন স্ত্রীকে মারধর করে তখন তিনি ছেলেকে বাধা দেন না কেন? সালমা খাতুনের খাপছাড়া উত্তর, ছেলে তার বউকে মারবে সেখানে আমার কি? স্বামী স্ত্রীর ব্যাপার ওরাই মিটিয়ে নিবে। স্বামীদের রাগ হলে তো বউকে মারবেই, এটাই তো নিয়ম। ওনার কথা শুনে মুরব্বীরা জোরে একটা ধমক দিল। এই মা হয়েছেন আপনি? ছেলেকে শাসন না করে আরো প্রশ্রয় দেন। আপনাদের ভাগ্য ভালো যে এমন একটা মেয়েকে বাড়ির বউ করে পাইছেন, আর তার উপরেই এত অত্যাচার করছেন। এরপর ঝুমুর ডক্টরের সেই ডকুমেন্টস আর প্রেসক্রিপশন দিল মেম্বারের হাতে। সেটা দেখে সবাই রাজীবের উপর চটে গেল। কেউ কেউ তো তাকে সেখানেই মারতে চাইল। পরে রাজীবকে বলল ঝুমুরের কাছে সবার সামনে মাপ চাইতে। রাজীব মাপ চেয়ে নিল, কিন্তু ঝুমুর সেখানেই বিগড়ে বসলো, সেই সংসার করবেন না। রাজীবকে সে ডিভোর্স দিবে। কথাটা শুনে পুরো ঘরে হইচই পড়ে যায়, সবাই কানাকানি করতে লাগলো। কিন্তু মনোয়ার হোসেন নীরবে চোখে জল ছেড়ে দিলেন। অনেকক্ষণ ধরে সবাই ঝুমুরকে বোঝালো, আর অনেকবার রাজীবকে সুযোগ দিতে, সে আর এমন করবে না। মনোয়ার হোসেন চেয়ার ছেড়ে উঠে এসে ঝুমুরের হাতটা ধরলেন। তোমার আমি নিজের মেয়ে চাইতেও বেশি মনে করি ঝুমুর। তুমি তো আমার আব্বা বইলা ডাকো, আজ আব্বার অনুরোধ রাখবা না? আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারি নাই, তাই এতদিন তোমার উপর এত অত্যাচার হয়েছে। আমি কথা দিতেছি, তোমার উপর আর কোনোদিন কেউ অত্যাচার করব না। মেম্বার সাহেব উঠে এসে ঝুমুরের মাথায় হাত রেখে বললেন, ঝুমুর, আমি তো তোমার ভাসুর, সেই সাথে আমি একজন জনপ্রতিনিধি। আজ সকালে তোমার শ্বশুর মানে আমার চাচা যখন আমার কাছে এসে কান্নাকাটি করে বলল, যেভাবে হোক তোমাকে যেন আবার সেই বাড়িতে নিয়ে যেতে চাই। বিশ্বাস করো ঝুমুর, আমার জীবনে অনেক সালের দরবার আমি করেছি, তবে এমন শ্বশুর আমি আগে কখনো দেখিনি। কখনো দেখিনি কোনো শ্বশুরকে বৌমার জন্য চোখে জল ফেলতে। তখনই বুঝেছি তুমি কতটা ভালো আচরণ করে এই ভালোবাসা পেয়েছো তাদের থেকে। আমি তোমাকে অনুরোধ করি, তুমি রাজীবকে ক্ষমা করে দাও। এবারে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। যে কোনো সময় রাজীব যদি তোমার সাথে মিসবিহেভ করে সাথে সাথে আমাকে জানাবে। তখন দেখবে আমি ওর কি বিচার করি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। তো ভিউয়ার্স, গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।